আপনারা আমার এসআইআর এর ফর্ম ফিল আপ করে অনেকেই ফর্ম ফিল আপ করে খুব সন্তুষ্ট। এই জন্যে অনেকে আমাকে ফোন করে জানাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা কিভাবে ফিল আপ করবো, এই বিষয়ে যদি আমি একটা ভিডিও করি। তা প্রথমে আপনাদের বলি, অন্নপূর্ণা যোজনার দুটো ফর্ম আছে। একটা এই যে 13 পাতা, এটা হলমার্ক। আর আগের একটা ফর্ম ছিল যেটা হলমার্ক নেই, সেটা আপনার 12 পাতা। এটা কোনো ব্যাপার না। এই ফর্মটা আগে রিলিজ হয়েছিল, তার কয়েক ঘন্টা পরে মানে পরের দিন এটা রিলিজ হয়। আমি বর্তমানে এই নতুন ফর্মটি ফিল আপ করেই দেখাবো। যদি আপনাদের বিডিও অফিস থেকে এই পুরনো ফর্ম দিয়ে থাকে তাহলে সেটাও চলবে, কিন্তু যেহেতু ওয়েবসাইটে এই নতুন ফর্মটি অ্যাভেলেবেল, আমি এই নতুন ফর্মটি ফিল আপ করেই দেখাবো। পার্থক্য তেমন কিছু নেই, শুধু একটা কলামের পার্থক্য। তা প্রথমে অনেকে বুঝতে পারছেন না অন্নপূর্ণা যোজনার ফর্মটি কারা ফিল আপ করবে। তাহলে প্রথমেই বলে দিই, অন্নপূর্ণা যোজনার ফর্মটি তারাই ফিল আপ করবেন যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন। এইবার যারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা পান না, কোনো পরিবারের কোনো সদস্য যদি লক্ষ্মীর ভাণ্ডার না পান, তাহলে তাকে এই ফর্মটি এখন ফিল আপ করার দরকার নেই। আমি আবার বলছি, যদি কোনো পরিবারের কোনো মহিলা সদস্য লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে যদি না পান, তা এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি এই মুহূর্তে ফিল আপ করার দরকার নেই। তাদের জন্য কিছুদিন পর একটি নতুন ফর্ম আসবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের পরিবার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা বা বিভিন্ন তথ্য সরকার জানতে চাইছে, তার জন্য এই ফর্মটি। এইবার আমি এই ফর্ম ফিল আপ করার আগে কিছু বেসিক জিনিস আপনাদের বুঝিয়ে দিই। মনে করুন তাহলে আমি এই ফর্মটি কারা ফিল আপ করবে। এই ফর্মটি ফিল আপ করবে যে, মনে করুন একজন ব্যক্তি, আপনার এলাকার বিএলও যিনি আছেন, প্রথমে এই ফর্মটি কারা ফিল আপ করবেন, বিএলও আপনার বা কোনো আধিকারিক, বিএলও হতে পারে বা কোনো আধিকারিক। প্রথমে সে দেখে নেবে তার এই পাড়াতে বা তার বুথে কোন পরিবারগুলো লক্ষ্মীর ভাণ্ডার পায়, ঠিক তার বাড়িতে চলে যাবেন বা তিনি তার কাছে চলে আসবেন। আমি ধরেই নিচ্ছি যে অঞ্জলি বিশ্বাস বলে একজন মহিলা, তিনি লক্ষ্মীর ভাণ্ডার পান। এইবার অঞ্জলি বিশ্বাসের সঙ্গে আমি এই অঞ্জলি বিশ্বাস ইনি লক্ষ্মীর ভাণ্ডার পান, এই ফর্মটি কিন্তু এনার জন্যই। তাহলে আপনারা বলতে পারেন অঞ্জলি বিশ্বাসের ফর্ম ফিল আপ হচ্ছে, তার পরিবারের প্রধান ইত্যাদি এইসব দেখতে হচ্ছে কেন। এখানেই ব্যাপারটা হচ্ছে, অঞ্জলি বিশ্বাস লক্ষ্মীর ভাণ্ডার পান, এই অঞ্জলি বিশ্বাসের ফ্যামিলি হিস্ট্রি দেখা হবে। মানে এনার উপরে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে আছেন বা এনার কোনো সন্তান সন্ততি কে আছে, এটাই দেখা হবে। এইবার অনেকে প্রশ্ন করতে পারেন, আমার বাড়িতে কেউই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে পায় না, তাদের তো এই ফর্মটা এখন ফিল আপ করার দরকারই নেই। তাহলে এটা বিষয়টা পরিষ্কার হলো, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার সঙ্গে সম্পর্কিত পরিবারের সদস্যদের তথ্য এই ফর্মে নেওয়া হবে। তাহলে এইবার আমি দেখছি এই অঞ্জলি বিশ্বাস, তার 59 মানে 59 বছর বয়স,
তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তার স্বামী পরিতোষ বিশ্বাস, তার 72, 72 বছর বয়স। পরিতোষ বিশ্বাস ও অঞ্জলি বিশ্বাসের ছেলে ও বৌমা বিশ্বনাথ বিশ্বাস ও মালতী বিশ্বাস। মালতী বিশ্বাসের ও বিশ্বনাথ বিশ্বাসের ছেলে পল্টু বিশ্বাস ও মাম্পি বিশ্বাস। তাহলে অঞ্জলি বিশ্বাস লক্ষ্মীর ভাণ্ডার পান শুধু একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পান অঞ্জলি বিশ্বাস। দেখুন, আমি মালতী বিশ্বাসের বয়স 30 বছর। আমি ইচ্ছা করেই ফর্মটি ফিল আপ করছি যে আমি ধরেই নিচ্ছি এনার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার বয়স হওয়া সত্ত্বেও ইনি কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার পান না। তাহলে এই পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার একমাত্র ব্যক্তি পান অঞ্জলি বিশ্বাস। তাহলে এই অঞ্জলি বিশ্বাসের ফ্যামিলি হিস্ট্রি এই ফর্মে লেখা হবে। এবার আপনারা বলতে পারেন যে পরিতোষ বিশ্বাস ও অঞ্জলি বিশ্বাস এরা দুজনে একসঙ্গে থাকে, ছেলে বৌমার সঙ্গে থাকে না। দেখুন, ফর্মের শেষে, একদম ফর্মের শেষে লেখা আছে, এটা ভালো করেই বুঝতে পারবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি কোনো কারণে, দেখুন, এই পরিতোষ বিশ্বাস অঞ্জলি বিশ্বাসের এই পরিবারের সাধারণভাবে দেখা যায়, মানে দেখা উচিত তাদের একটা বাড়ি এবং একটা রান্নাঘর থেকেই সকলেই খাবার গ্রহণ করেন। কিন্তু কোনো কারণে অশান্তিজনিত কারণে হোক বা কোনো কারণে পারিবারিক কোনো কারণে পরিতোষ বিশ্বাস অঞ্জলি বিশ্বাস আলাদা আলাদা রান্নাঘর, আলাদা রান্নাবান্না করে আলাদা খান, এবং বিশ্বনাথ বিশ্বাস, মালতী বিশ্বাস, পল্টু বিশ্বাস, মাম্পি বিশ্বাস এরা আলাদা রান্নাঘর এবং আলাদাভাবে খায়। এই ডিটেলস আপনাকে দিতে হবে। কিন্তু আমি এখানে ফর্মের আলোচনার সুবিধার জন্য আমি ধরেই নিচ্ছি এই পরিবারটা টোটালি একটা পরিবারেরই অংশ। তাহলে আমি কি করব, এখানেই খেয়াল করুন, অঞ্জলি বিশ্বাস পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু নাম লেখা হবে এখানে পরিতোষ বিশ্বাস। এটা খুব মজার ব্যাপার। অঞ্জলি বিশ্বাস, আমি আবার রিপিট করছি, অঞ্জলি বিশ্বাস পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণত আমরা অন্য ফর্মগুলোতে দেখি আবেদনকারীর নাম বা লক্ষ্মীর ভাণ্ডার বা আপনার যে প্রকল্প পাচ্ছে তার নাম, কিন্তু এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং, অঞ্জলি বিশ্বাস পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু লেখা হবে পরিবার প্রধানের নাম। তাহলে অঞ্জলি বিশ্বাসের পরিবারের প্রধান নিশ্চয়ই পরিতোষ বিশ্বাস, আমি এখানে লিখব পরিতোষ বিশ্বাস। আর বলে দিই, এই ডেটাগুলো এন্ট্রি হবে, সুতরাং যতই বাংলা ফর্ম হোক, যদি আপনাদের সম্ভব হয় এটা ইংরাজিতে লেখার চেষ্টা করুন। PORITOSH BISWAS। একটা জিনিস খেয়াল করুন, এখানে লেখা আছে আধার কার্ড অনুযায়ী। সবার কিন্তু আধার কার্ড অনুযায়ী নামটা লিখবেন। কেন? কারণ আধার কার্ডে যে নাম থাকে ব্যাংক অ্যাকাউন্টেও সেই নাম থাকে। যেহেতু এটা টাকা পয়সা দেওয়ার গল্প, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে যদি মিসম্যাচ বা আলাদা নাম থাকে তাহলে কখনোই ডিবিটি লিঙ্ক হবে না। তাই আমি ধরেই নিচ্ছি আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে একই নামই থাকে। যদি না থাকে আপনারা ব্যাংকে গিয়ে KYC করবেন, দেখবেন সেদিনই হয়ে যাবে। এইবার অনেকে প্রশ্ন করতে পারেন, আমার ভোটার কার্ডে একটু নামের বানান ভুল আছে, থাকুক, কিন্তু আপনারা সবসময় আধার কার্ড অনুযায়ী নামটা লিখবেন। তারপর কি, দেখুন, বারবার বলছি অঞ্জলি বিশ্বাস লক্ষ্মী ভাণ্ডার পান, কিন্তু লেখা হচ্ছে কিন্তু পরিবারের প্রধানের। আমরা পরিতোষ বিশ্বাসকে নিয়ে পড়েছি। এখন অঞ্জলি বিশ্বাস লক্ষ্মীর ভাণ্ডার পান, এই পরিবার সত্যি লক্ষ্মীর ভাণ্ডার
পান কিনা বা তার পরিবারের ডিটেলস নেওয়া হচ্ছে, তাহলে পরিতোষ বিশ্বাসের নাম লেখার পরেই তারই জন্ম তারিখ। এটা কিন্তু অঞ্জলি বিশ্বাস বা যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তার কিন্তু নয়, আমার যিনি হেড তারই নাম, তারই জন্ম তারিখ। মনে করুন তার জন্ম তারিখ আমি ধরে নিচ্ছি 20/5/1952, এটা আমি লিখলাম। পরিবারের প্রধান পুরুষ, পরিতোষ বিশ্বাস পুরুষ। এবার অনেকে বলতে পারেন যে কোনো পরিবারে, যে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, এই পরিবারে যদি পরিতোষ বিশ্বাস যদি মারা গিয়ে থাকতেন, যদি এখনো বর্তমানে বেঁচে নেই, সেক্ষেত্রে অঞ্জলি বিশ্বাসই পরিবারের প্রধান। পরিবারের প্রধানের আধার নাম্বার, এই পরিতোষ বিশ্বাসেরই আধার নাম্বারটা আমরা লিখব। আধার নাম্বারে দেখবেন এরকমভাবে 4টে করে, 4টে এরকমভাবে 12টা থাকে। আপনারাও চেষ্টা করবেন সব সময় আধার নাম্বারগুলো এরকম 4টে করে একটু ফাঁকা, 4টে করে একটু ফাঁকা, 4টে দেবেন। এতে যিনি ডেটা এন্ট্রি করেন দেখবেন তার সুবিধা হবে এন্ট্রি করতে। রানিং না ডিজিটগুলো লিখে এরকম 4টে করে, যেমন আধার কার্ডে লেখা থাকে এরকম 4টে করে লিখবেন, একটা ফাঁক দেবেন, 4টে করে লিখবেন, একটু ফাঁক দেবেন। এইবার কি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দেখবেন, একটা ডিজিটাল রেশন কার্ড কাগজের, কিন্তু কালো কাগজের রেশন কার্ড নয়, কিন্তু যেটা অনেক আগে পুরনো রেশন কার্ড ছিল সেগুলো নয়, ডিজিটাল রেশন কার্ড। তার ওপরেই দেখবেন লেখা আছে আইডি বলে লেখা আছে, সেই আইডিটা এখানে লিখবেন। পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডটা নিয়ে সেই আইডি লিখে দেবেন। এবার পরিবারের সদস্য সংখ্যা, এই পরিবারের সদস্য সংখ্যা কত? 6, শুধুমাত্র সংখ্যায় এই যে 6 এইভাবে আমরা কিন্তু লিখব না, এই 6 এইভাবে লিখব। এইবার ঠিকানা, ভিলেজ, আমাদের যদি মন্দিরঘাটা হয় মন্দিরঘাটা, এই ঠিকানাটা লিখবেন। পোস্ট, পিএস, এইগুলো লিখবেন। যোগাযোগের নাম্বার, ফোন নাম্বার, পরিবারের প্রধানের ফোন নাম্বার। যদি আপনারা ভাবেন যে পরিবারের প্রধান তার কাছে ফোন নেই, অথবা তিনি ফোনের একটা ছোট কিপ্যাড ফোন, তিনি সেভাবে অপারেট করতে পারেন না, আপনাদের যে ভালো অপারেট করতে পারে তার ফোন নাম্বার যদি মনে করেন এখানে বসাতে পারেন। এইবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। দেখুন এখান থেকে এই পর্যন্ত সেই লক্ষ্মী বিশ্বাসের স্বামীকে নিয়েই পড়েছি, পরিবারের প্রধানকে নিয়েই পড়েছি, তারই ডিটেলস আমি লিখছিলাম। আমি আবার বলছি, এই যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অঞ্জলি বিশ্বাস, তারই স্বামী পরিতোষ বিশ্বাসেরই ডিটেলস এখানে লেখা হলো। এবার এক এক করে পরিবারের বাকিদের নাম এইবার এখান থেকে আমি শুরু করব। তাহলে প্রথমে আছে পরিবারের প্রধান, সেই পরিতোষ বিশ্বাস, নাম পরিতোষ বিশ্বাস, ইংরাজিতেই লিখব ক্যাপিটালে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ মেল, এম লিখতে পারি, MALE লিখতে পারি, মেল। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আচ্ছা আমার একটু ভুল বলা হয়েছে, পরিবারের প্রধান এখানে হবে পরিতোষ বিশ্বাস, PORI, পরিতোষ বিশ্বাস। তিনি কি লক্ষ্মীর ভাণ্ডার পান? এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? একজন পুরুষ নিশ্চয়ই করতে পারে না, তাহলে এখানে আমি টিকটা দেব না। এইবার চলে আসছে, আমি পরিতোষ বিশ্বাসের নাম লেখা হয়ে গেছে। আমি আবার বলছি, পরিতোষ বিশ্বাস এই কলামে শুধু এই জায়গায় থাকবে, হেড অফ দ্য ফ্যামিলির নামটা শুধু একটুখানি এখানে লিখতে হবে, আর কোথাও না, এই দিকে। এইবার সদস্য 1, তাহলে আমি
দেখুন কিভাবে আমি করছি, এটা 1 করলাম, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5। আলোচনার সুবিধার জন্য আমি প্রত্যেকের গায়ে বিভিন্ন রোল নাম্বার লিখছি। মনে করুন অঞ্জলি বিশ্বাস 1, 2, বিশ্বনাথ বিশ্বাস, মালতী বিশ্বাস 3, পল্টু বিশ্বাস 4, মাম্পি বিশ্বাস 5। এদের রোল নাম্বার আমি করে নিলাম। সদস্য 1 মানে আমি এক রোলে অঞ্জলি বিশ্বাস আছে, অঞ্জলি বিশ্বাসের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, পরিবারের প্রধানের কে হয়, স্ত্রী, স্ত্রী লিখতে হবে, এখানে ওয়াইফ লিখতে হবে। এবার সদস্য 1 মানে মালতী বিশ্বাসেরই আধার নাম্বার। ঠিক একইভাবে বিশ্বনাথ বিশ্বাসের এই সদস্য 2, তার রোল নাম্বার 2, তার ডিটেলস লিখতে হবে। এইবার দেখুন অন্নপূর্ণা ভান্ডারের অঞ্জলি বিশ্বাস আবেদন করতে চাইছেন, তাহলে তার ক্ষেত্রে হ্যাঁ হবে। পরিতোষ বিশ্বাস তো আবেদন করছিলেন না, তাই এখানে হ্যাঁ টিক দেবেন না। বিশ্বনাথ বিশ্বাস তিনি তো আবেদন করছেন না, টিক দেবেন না। এবার মালতী বিশ্বাস 3, মালতী বিশ্বাস 3-এর ডিটেলস দিতে হবে। 4 পল্টু বিশ্বাস, এখানে পল্টু বিশ্বাস। 5 মাম্পি বিশ্বাস, মাম্পি বিশ্বাসের ডিটেলস রাখতে হবে। ঠিক একইভাবে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি পরিতোষ বিশ্বাস, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এইবার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, মনে করুন পরিতোষ বিশ্বাসের 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি আছে, মানে ডিবিটি চেনা সহজ উপায়, যেখানে গ্যাসের ভর্তুকি ঢোকে, ঘরের ভর্তুকি ঢোকে, ঘরের টাকা ঢোকে, মানে সরকারি কোনো অনুদান ঢোকে, বেশিরভাগ ক্ষেত্রে সেসব অ্যাকাউন্টগুলো ডিবিটি হয়। অথবা আপনারা চেক করেও নিতে পারেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তাহলে পরিতোষ বিশ্বাস মানে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস সেখানে হবে। এবার সদস্য 1 মানে কখনোই গুলোলে হবে না। আমি কার রোল 1, অঞ্জলি বিশ্বাসের রোল 1, অঞ্জলি বিশ্বাসেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিতে হবে। তারপর 2 সদস্য 2কে তার ছেলে বিশ্বনাথ বিশ্বাসেরই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। 3 মালতী বিশ্বাস 3 রোল, ঠিক 3 রোলেই লিখতে হবে। এখানে কিন্তু এখানে একবার মালতী বিশ্বাস লিখলাম, নিচে একবার বিশ্বনাথ বিশ্বাস লিখলে হবে না, আমরা প্রথম থেকেই যেভাবে সিকোয়েন্স ঠিক করেছি, রোল নাম্বার ঠিক করেছি, ঠিক সেইভাবেই লিখতে হবে। 3 নম্বরে মালতী বিশ্বাস আছে, তারই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এইবার চতুর্থ হচ্ছে পল্টু বিশ্বাস বয়স কম, তার ব্যাংক অ্যাকাউন্ট মনে করুন একটা আছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও লিখতে পারেন, সে একটা স্কলারশিপ টিপ পায়, সেটা লিখলেন। এবার সদস্য 5 মাম্পি বিশ্বাস, সে 6 বছর বয়স, তার ব্যাংক অ্যাকাউন্ট কিছুই নেই, তাহলে এই জায়গায় এনএ লিখে দিতে পারেন বা ফাঁকা রাখতে পারেন। এইবার 11 নম্বর কলামে চলে আসুন, এপিক মানে ভোটার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি। এবার বিধানসভা ক্ষেত্র আমাদের এখানে বেশিরভাগ 124 বসিরহাট দক্ষিণ আর অংশ, আমি যে পার্ট থেকে ভিডিও করছি এই পার্টের অংশ 241 241। এইবার এপিক নাম্বার সেই পরিতোষ বিশ্বাস মানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বারটা আপনি লিখবেন। এইবার সদস্য 1 মানে সেই অঞ্জলি বিশ্বাসেরই এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র একই হবে। এইবার বিশ্বনাথ বিশ্বাস
তার এপিক নাম্বার বিধানসভা ক্ষেত্রে যদি একই হয়, তাহলে আপনারা বারবার 124 বসিরহাট দক্ষিণ 241 না লিখে ডু ডু দিলেও হবে। ডু মানে আমরা ধরে নেব যে একই। এবার কোনো কারণে দেখুন, এই মালতী বিশ্বাস 30 বছর বয়স, সে এখনও বাপের বাড়ি ভোটার আছে, সে ট্রান্সফার করেনি, 241 পার্টে সে ট্রান্সফার করেনি। তখন তার ক্ষেত্রে কি লিখব? মালতী বিশ্বাসের রোল 3, তাহলে 3 নাম্বারে তার এপিক নাম্বার লিখব। তার বাপের বাড়ি মনে করুন বারাসাত, তাহলে আমি বিধানসভা ক্ষেত্রের নাম বারাসাত দেব, তার অংশ নম্বর লিখব। পল্টু বিশ্বাস, সে ভোটার হয়নি, 12 বছর বয়স, এখানে আমার লেখার দরকার নেই, এনে লিখে দিতে পারেন, ফাঁকাও রাখতে পারেন। মাম্পি বিশ্বাস, এটাও ফাঁকা থাকবে। এবার বিভাগ দেখুন, এই পুরো ফ্যামিলির মধ্যে, বারবার বলছি, এই পুরো ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলিটা কোন ক্যাটাগরির ফ্যামিলি? এই পরিবারটি বিশ্বাস মানে আমি ধরে নিচ্ছি তাদের নাপিত মানে ওবিসি, কিন্তু একজনেরও ওবিসি কার্ড নেই, তাহলে কিন্তু তিনি এখানে অসংরক্ষিততেই টিক মারবেন। যদি এমনও হয় বৌমা আগে মালতী মণ্ডল ছিল, বিয়ের পরে বিশ্বাস হয়েছে, তার একটা এসসি কার্ড আছে, তাহলে বৌমার দিয়ে কখনো একটা পরিবারের ওবিসি এসসি এগুলো তো বিচার হয় না, যেহেতু আমাদের ওবিসি এসসি এগুলো বিচার হয় বংশানুক্রমিক। তাহলে এই বৌমার এসসি কার্ড আছে মানে আমি কিন্তু এখানে এসসি লিখতে পারবো না। কিন্তু যদি দেখি পরিতোষ বিশ্বাস অথবা পরিতোষ বিশ্বাসের ছেলে অথবা পরিতোষ বিশ্বাসের নাতিনাতদের মধ্যে কারোর পড়াশুনোর করতে গিয়ে হোক, যেভাবে হোক, একটা ওবিসি কার্ড বার করেছে, আমি আবার বলছি পরিতোষ বিশ্বাস অথবা তার ছেলে অথবা তার নাতিনাতনি যদি কেউ একটা ওবিসি কার্ড বার করে থাকে, তখন আমি এই পরিবারটাকে আইডেন্টিফাই করতে পারলাম যে এটি ওবিসি পরিবারভুক্ত, তখন অন্যান্য অনগ্রসর শ্রেণী এটাতে আমি টিক দেব। ঠিক একইভাবে যদি এসসি হয় এসসি হবে, আর আমাদের এইদিকে এসটি নেই, সুতরাং এ নিয়ে যারা এসটি হবে সে দেবে। এবার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ থাকে, হ্যাঁ, বেশিরভাগেরই আছে, সে মাল কম পাক আর বেশি পাক, আছে বেশিরভাগ লোকেরই, হ্যাঁ হবে, টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন দেখবেন, কার্ডের আগে কোনো কার্ড AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 ভর্তুকিহীন, এটা খুব কম লোকেরই আছে, যারা অবস্থা সম্পন্ন মানুষ বা রেশন নিতে চান না তাদেরই ভর্তুকিহীন রেশন কার্ড আছে, এটা খুব সংখ্যায় কম। তাহলে আপনি কার্ডের ধরনটা দেবেন, এই পরিবারের কার্ডের ধরন কি? যদি SPHH হয় SPHH টিক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে কি মাসে রেশন তুলছে? হ্যাঁ, যদি না তুললে তো এমনি রেশন কার্ড বন্ধ করে দেবে, সুতরাং হ্যাঁ ঠিক হবে বেশিরভাগ ক্ষেত্রে। আর ভর্তুকিহীন রেশন কার্ডে তো না হবে, আর যারা রেশন তুলছেন তাদের তো হ্যাঁ হবেই। সম্পদ এই জায়গায় দেখুন, বাড়ির ধরন, বাড়িতে কি 3 বা 4টির বেশি পাকা ঘর আছে? যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন। অনেকে হয়তো বলবেন ইন্সপেকশন হবে, আমি যতদূর খবর জানি অফিস থেকে লোক এসে দেখবে, তখন যদি দেখে আপনি ভুল তথ্য দিয়েছেন আপনার কিন্তু ফর্মটি রিজেক্ট হতে পারে। পারিবারিক জমির মালিকানা, যদি আপনাদের এই জমি হয় হ্যাঁ দেবেন, বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক জমিতেই তো বসবাস করে, সে দাদুর জমিতে হলেও হতে পারে, সেটা তো পারিবারিক জমি, তার নিজের নামে জমি না থাকতে পারে, সেটা তো পারিবারিক জমি, হ্যাঁ করবেন।
আর যদি কেউ ভাড়া বাড়িতে থাকেন তো সেক্ষেত্রে না। পারিবারিক মোট সদস্যের মোট জমির পরিমাণ, মনে করুন বাবার নামে 5 শতক জমি আছে, ছেলের নামে 2 শতক জমি আছে, তাহলে মোট 7 শতক জমি হবে কিন্তু। আবার এমনও হতে পারে, মনে করুন কোনো পরিবারে বাবা মারা গেছে, এমন হতে পারে বাবা মারা গেছে, তাদের নামে 10 শতক জমি আছে। এবার তারা 2 ভাই, কিন্তু জমি জায়গা এখনও ভাগ হয়নি। তাহলে যদি এই 10 শতক জমি ভাগ হয়, তাহলে এক এক ভাই কত করে পাবে? 5 শতক, 5 শতক, 5 শতক। তখন যখন এক এক ফ্যামিলি, মানে এক এক ভাইয়ের ফ্যামিলি এই ফর্মটি ফিল আপ করবে, সে তখন 5 শতক লিখবে। এবার কি লাগবে? পর্চা দেখে লিখতে হবে কিন্তু। আমার জমি বেশি আছে তা সত্ত্বেও আমি কম করে লিখব, পর্চাতে কিন্তু ধরা পড়বে। এবং প্রত্যেকটি কিন্তু ভেরিফাই হবে, ডিজিটাইজড হবে। তখন যদি ভুল তথ্য দেয়, সে দায় আপনার। যানবাহন যদি 4 হুইলার থেকে থাকে, হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। যদি 4 হুইলার থেকে থাকে, সেই গাড়ির সংখ্যা লিখতে হবে, সংখ্যা কটা, একটা হোক, দুটো হোক, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। গাড়িতে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার সামনে ও পিছনে থাকে, সেই নাম্বারটা লিখতে হবে। এখন দেখুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার, কোন গাড়ির আর কি বিভিন্ন নাম তো থাকে, গাড়ির মডেল, সেটাও লিখতে হবে। পারিবারিক সদস্যদের, এটি বেশিরভাগের মানুষের আসবে না, এগুলো খুব রেয়ার কেস। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি কেউ স্বাস্থ্য বিমা করে থাকে হ্যাঁ দেবে, আর না হলে না। আর যার হয়তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, শুধু এখানে লিখে দেবেন স্বাস্থ্যসাথী, এই হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড বলে লিখে দেবেন। আর যদি কিছু লিখতে পারেন লিখবেন, না হলে ফাঁকা রাখবেন। আচ্ছা, আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? এখানে দেখুন, ইনকাম ট্যাক্স ফাইল করা এক জিনিস। ইনকাম ট্যাক্স ফাইল অনেকেই করতে পারে। ইনকাম ট্যাক্স ফাইল আমি নিজেও করি, তাই আমি জানি ইনকাম ট্যাক্স ফাইল অনেকে করতে পারে। কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করলেই যে তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, আপনারা হয়তো অনেকে বলতে পারে যে আমি তো 500 টাকা বা 1000 টাকা দিই, সেটা কিন্তু ট্যাক্স দেন না। হয়তো যিনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলটি করতে সাহায্য করছেন, তিনি অনেক সময় 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, বিভিন্নভাবে বিভিন্ন ফাইলের ধরন অনুযায়ী আপনার একটা পারিশ্রমিক নিতে পারে। সেটি কিন্তু সরকারের ট্যাক্স নয়, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। সরকারকে ট্যাক্স দেওয়া কিন্তু আপনার আলাদা বিল তৈরি হবে। তাহলে যদি সরকারের ট্যাক্স দেন তখন হ্যাঁ দেবেন। আর দেখুন, অনেকে ট্যাক্স দেন না, সরকারের ট্যাক্সও দেন না। অনেকে যেমন ছোটোখাটো চাকরি করে, যেমন আমার দিয়েই ভাবুন, আমরা সরকারকে ট্যাক্স দিই না। কি ট্যাক্স? আয়কর, মানে আমাদের আয় তেমন বেশি না হওয়ার জন্য আমাদের সরকারকে ট্যাক্স দিতে হয় না, কিন্তু আমরা পি ট্যাক্সটা দিই। পি ট্যাক্স বেশিরভাগ মানুষকেই দিতে হয়। তাহলে পি ট্যাক্স যারা দেয় তাদের হ্যাঁ দিতে হবে। যদি আয়কর হয় তাকেও হ্যাঁ দিতে হবে, অথবা পি ট্যাক্স দিলেও তাকে হ্যাঁ দিতে হবে। এইবার প্যান কার্ড দিতে হবে। পরিবারের প্রধান সেই একই, সেই পরিতোষ বিশ্বাসের, তার নাম, প্যান কার্ড। এবার আপনারা বলতে পারেন পরিতোষ বিশ্বাসের হেড অফ দ্য ফ্যামিলি, তার প্যান কার্ড নেই। কিন্তু যে আপনার ট্যাক্স দেয় তার প্যান কার্ড থাকবেই। সুতরাং যে ট্যাক্স দেয় না তার যদি প্যান কার্ড না থাকে, সে নিয়ে না দেবেন, তার প্যান কার্ড না থাকলে অসুবিধে নেই। সদস্য 1, 2, 3 এদের যদি প্যান কার্ড থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এইবার কর্মসংস্থানের ধরন। সরকারি ক্ষেত্র, যারা সরকারি চাকরি করেন তারা সরকারি ক্ষেত্র, এখানে টিক দেবেন।
যারা বেসরকারিতে চাকরি করেন সেখানে টিক দেবেন, যারা পার্ট টাইম কাজ করেন তারা টিক দেবেন, যারা পরিযায়ী শ্রমিক, যারা বেকার, বা যারা ভাবছেন এর মধ্যে আমি কোনটায় টিক মারবো বুঝতে পারছেন না, অন্যান্যটা টিক দেবেন। এইবার এটা কিন্তু পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির কি। এবার অঞ্জলি বিশ্বাস, এবার দুয়ে অঞ্জলি একে অঞ্জলি বিশ্বাস। এই অঞ্জলি বিশ্বাস চাকরি করে না পরিযায়ী শ্রমিক, বেকার, না অঞ্জলি বিশ্বাস মনে করুন আমাদের এখানে বেশিরভাগ মহিলা হাউস ওয়াইফ হয়, তাহলে হাউস ওয়াইফ মানে এখানে তো কোনো ক্যাটাগরিতেই পড়ছে না, তাহলে অন্যান্য। বিশ্বনাথ বিশ্বাস মনে করুন একটা লোকের দোকানে কাজ করে, তাহলে এবার আপনারা করতে পারেন যদি এই ক্যাটাগরির মধ্যে যদি কিছু দিতে চান দেবেন, না হলে অন্যান্য দেবেন। এবার মালতী বিশ্বাস ক্ষেত্রেও একই, যদি হাউস ওয়াইফ হয় অন্যান্য দেবেন, না হলে কোনো একটা ক্যাটাগরি। আর পল্টু বিশ্বাস, মাম্পি বিশ্বাস এরা বেকার দেবেন, কারণ এরা তো পড়াশোনা করে। একইভাবে এইবার চলে আসুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত মানে এই 6 জনের মধ্যে শিক্ষিত কজন, অশিক্ষিত কজন? এটা খুব কঠিন প্রশ্ন। শিক্ষিত অশিক্ষিত সার্টিফিকেট দিয়ে বিচার হয় না, কিন্তু আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট দিয়েই বিচার হবে। তাহলে শিক্ষিত প্রাপ্তবয়স্ক যদি মনে করুন যা প্রাপ্তবয়স্ক মানে এর মধ্যে 18 বছর পর্যন্ত বয়স হয়েছে কতজন? 1 2 3 4, এই 4 জনের বয়স 18, আর 2 জনের তো 18 হয়নি। এই 4 জনের মধ্যে কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত? এইবার শিক্ষিত বলতে এখানে সেরকম মাপকাঠি দেওয়া হয়নি যে মাধ্যমিক না 8 7। আপনাদের যদি মনে হয় এতজন শিক্ষিত, অতজন অশিক্ষিত, অশিক্ষিত মানে মনে করুন যার কোনো অক্ষর জ্ঞান নেই, নিজে কোনো লিখতে পারেন না, তাদেরকেই অশিক্ষিত বলে আপনাকে চিহ্নিত করতে হবে। কিন্তু এখানেও আমার আপত্তি আছে, কিন্তু যাই হোক এই ফর্মটি আপনারা এইভাবেই লিখবেন, কারণ শিক্ষিত অশিক্ষিত অ্যাকাডেমিক দিয়ে বিচার করাটা খুব কঠিন। এবার পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত টিক দেবেন, তার সর্বোচ্চ যোগ্যতা। তিনি যদি 8 পাস হন তাহলে লিখে দেবেন 8 পাস। সদস্য 1 অঞ্জলি বিশ্বাস, তিনি মনে করুন একই ব্যাপার, তিনি হচ্ছে 5 পাস। এইবার বিশ্বনাথ বিশ্বাস মাধ্যমিক পাস, তাহলে লিখবেন মাধ্যমিক বা এমপি পাস। মাধ্যমিক কথাটা পুরো স্পেলিং করেও লিখতে পারেন বা ছোট করে এমপি দিলেও হবে। এবার মালতী বিশ্বাস মনে করুন উচ্চ মাধ্যমিক পাস, এইচএস পাস। ঠিক সদস্য 4 5 এরা তো পড়াশুনো করছে, সুতরাং এই জায়গায় আপনি ফাঁকা রাখুন। এবার কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয়, এই বিষয়টি আমাদের এখানে খুব একটা আছে, খুব রেয়ার, সুতরাং এটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? মনে করুন এই পরিবারে তো কেউই পেনশনভোগী না, যদি কেউ থেকে থাকে হ্যাঁ দেবেন, তাহলে তার পিপিও নাম্বার, যারা পেনশন পায় তারা জানে, পিপিও নাম্বারটা লিখবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? দেখবেন যাদের দোকান আছে বা ব্যবসা করেন তাদের জিএসটি একটা জিএসটি নাম্বার হয়, সেই জিএসটি যদি নাম্বার থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, এটা আপনাকে, আমাদের সবারই একটা ট্রেন্ড থাকে আমরা যত টাকাই আয় করি একটু কম করে দেখানো, কিন্তু এটি
করতে গিয়ে যদি মিথ্যা তথ্য দেন, যদি কোনো আধিকারিক এসে যদি বোঝেন যে আপনার লিখে দেওয়া আয় এবং আপনার বাড়িতে ইন্সপেকশন করে যিনি বুঝছেন যে এই আয়ের সঙ্গে অসঙ্গতি, তাহলে ফর্মটি রিজেক্ট হলেও হতে পারে। সুতরাং চেষ্টা করবেন আপনার সঠিক আয়টা দেওয়ার। এবার আপনি কি লিখবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইন্সপেকশন করার সময় অফিসার যদি বোঝেন তিনি সেটায় তখনই তিনি বিচার করবেন। এবার সিএর আবেদন করেছেন কি, যদি কেউ সিএর আবেদন মানে নাম বাদ গেছে, যদি সিএর আবেদন করে থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর না হলে প্রযোজ্য নয় করে দেবেন। প্রযোজ্য নয় মানে আপনার নামও বাদ যায়নি, আপনি ভোটও দিয়েছেন, তাহলে তো আপনার সিএ করার প্রশ্নই ওঠে না, তাহলে প্রযোজ্য নয়। এইবার চলে আসুন, এই ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা এইগুলো নিয়ে আমি আলোচনা করছি না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই নেই, সুতরাং এটা ফাঁকা রাখুন। এইবার এইটা চলে আসুন, যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি নাম বাদ গিয়ে থাকে, আমাদের এদিকের লোক না ভালো বলে স্ট্যাম্প মেরে দিয়েছিল নামের গায়ে, তা এই ভাষায় বললে তারা ভালো বুঝতে পারবে। এটা আমি কোনো ব্যঙ্গ বা কিছুই করছি না, এটা খুবই কষ্টের, কিন্তু তারা এটাই বোঝে, স্ট্যাম্প মারাটা ভালো বোঝে, তো তাই আমি বললাম। ট্রাইব্যুনালে মানে কোনো কারণে তার যদি নাম বাদ গিয়ে থাকে, তিনি তো অ্যাপিল করেছেন যে আমার নামটি বাদ দেওয়া হয়েছে, আবার যাচাই করা হোক, যে আমার কাগজপত্র দেখা হোক। এই ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন তাহলে দেবেন হ্যাঁ। যদি আবেদন হয় তবে মামলার বিবরণ মানে আপনার একটা নাম্বার দেখবেন ট্রাইব্যুনালে অ্যাপিলের সময় একটা নাম্বার, এই নাম্বারটা লিখে দেবেন, কিছুই না। যারা ট্রাইব্যুনালে আছেন তারা এই সঠিকটাই লিখবেন। যারা ট্রাইব্যুনালে নেই, মনে করুন যারা ভোট দিয়েছেন কোনো সমস্যা হয়নি, তাদের তো প্রযোজ্য নয়। আবার এমনও আছে যাদের নাম বাদ পড়েছিল কিন্তু কোনো কারণে ট্রাইব্যুনাল করতে পারেননি, না জানার কারণে হোক বা কোনো কারণে হোক। যদিও আমার পার্টে এমন একজনও নেই নাম বাদ যাওয়ার পরে সে ট্রাইব্যুনাল করেনি, মানে বিচারাধীন থাকা ব্যক্তি ট্রাইব্যুনাল করেনি, আমার পার্টে এমন নেই। সুতরাং আমার পার্টের ক্ষেত্রে এটি খুব একটা অসুবিধে হবে না। যাদের নাম বাদ গেছে তারা সবই ট্রাইব্যুনাল করেছে আমার পার্টে, 3 জন বাদ দিয়ে। এবার ওই একই ব্যাপার, ট্রাইব্যুনাল করেছে কিনা এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যারা ট্রাইব্যুনাল যদি করে থাকে সেই যে ব্যক্তি করেছে তারই শুধু হ্যাঁ। মনে করেন এত বড় ফ্যামিলিতে যদি মালতী বিশ্বাসীর ট্রাইব্যুনাল কোনো কারণে নাম বাদ করে থাকে, শুধু ওই তার তিন সদস্যর জায়গায় হ্যাঁ হবে, আর বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এইবার দেখুন, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এই যে দুটো শিশু, আমি শিশু বলতে জানতাম 1 থেকে বা 0 থেকে 14 বছর, এখন আমাদের ট্রেনিংয়ে বলা হলো 0 থেকে 18 বছরের জাস্ট নিচে এদেরকেই শিশু বলা হবে। যাই হোক, পল্টু বিশ্বাস, এই যে শিশু সদস্য 1, তাহলে শিশু সদস্য পল্টু বিশ্বাস তাহলে 1, শিশু সদস্য 2 মাম্পি 2, শিশু সদস্য 1 আর 2। সে বিদ্যালয়ে নাম, কোন বিদ্যালয়ে পড়ে, তার ধরন কি বিদ্যালয়ে। মনে করুন সে বসিরহাট হাই স্কুলে পড়ে, তাহলে লিখতে হবে বসিরহাট হাই স্কুল, এটি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। আর মাম্পি বিশ্বাস মনে করুন কোনো একটি বেসরকারি স্কুলে পড়ে, তাহলে
তাকে লিখতে হবে বেসরকারি বিদ্যালয়। কেউ যদি মাদ্রাসায় পড়ে মাদ্রাসা, স্বীকৃত মাদ্রাসা, বা যদি কেউ এমন একটি স্কুলে পড়ে এরকম আর পাওয়া যায় না, সেক্ষেত্রে অন্যান্য। এই অন্যান্যটা হবেই না, ধরেই নিচ্ছে আমাদের এলাকায় এই ধরনের অন্যান্য কথাটা আর খুব একটা প্রযোজ্য হবে। এই একই ব্যাপার, সদস্য 3, 4 একইভাবে শিশু চলছে। এইবার শিশুদের টিকাকরণের অবস্থা, যদি হ্যাঁ টিকাকরণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে হ্যাঁ দিয়ে টিক দিতে হবে। এবার ওই পল্টু বিশ্বাসের টিকা হয়েছে, হ্যাঁ। মাম্পি বিশ্বাসের টিকা হয়েছে, শিশু সদস্য 2-এর ওখানে হ্যাঁ। যদি না হয়ে থাকে তখন না হবে। না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি আমাদের এদিকে, কারণ টিকা দেন না এমন গার্জেন মনে হয় আমাদের এদিকে আর নেই। এখন সবাই সচেতন, সবাই তার বাচ্চার প্রতি খেয়াল রাখেন। এবার আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধার মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন? পরিবারের প্রধান, মনে করুন পরিতোষ বিশ্বাস, বার্ধক্য ভাতা পান, অবশ্যই হ্যাঁ হবে তখন। যদি বার্ধক্য ভাতা বা কোনো রকম সুযোগ সুবিধা না পায় তখন না। এইবার পরিবারের প্রধান যদি বার্ধক্য ভাতা পান, তাহলে এখানে লিখতে হবে বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন, ওল্ড এজ পেনশন। আচ্ছা, এগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে লিখছি, আমার এই ফর্মটা যাতে নষ্ট না হয়, আপনারা কিন্তু পেন দিয়ে লিখবেন। তারপরেও তিনি যদি অন্য কোনো টাকা পেয়ে থাকে, অন্য কোনো প্রকল্প, ঘরের টাকা পেয়ে থাকে, তাহলে ইন্দিরা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এরকম লিখবেন। যদি বাংলার বাড়ি, যদি কোনো এরকম প্রকল্প কিছু পেয়ে থাকে লিখবেন। এবার সদস্য মালতী বিশ্বাস যদি লক্ষ্মীর ভাণ্ডার পান, তাহলে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লিখে দেবেন। ইংলিশে লিখতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার, বাংলাতেও লিখে দিতে পারেন। আর একটি জিনিস আপনারা খেয়াল করুন, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? খবরদার হ্যাঁ দেবেন না। হ্যাঁ দেওয়ার অর্থ হলো আপনি টোটালি আর কোনো সরকারি সুযোগ সুবিধা নিতে চান না। তাহলে সবার ক্ষেত্রে এই যে পরিতোষ বিশ্বাস ওল্ড এজ পেনশন স্কিম যে পায়, খবরদার তাহলে এখানে হ্যাঁ দেবেন না। হ্যাঁ দেওয়ার অর্থ হলো আপনি স্বেচ্ছায় এই স্কিম ছেড়ে দিতে চান। ঠিক একইভাবে মালতী বিশ্বাস লক্ষ্মীর ভাণ্ডার পান বা উনি যে জিনিসগুলো পান সেগুলো লিখবেন, কিন্তু যদি খবরদার ভুল করে হ্যাঁ দেবেন না। হ্যাঁ দেওয়ার অর্থ হলো আপনি এই প্রকল্প নিতে চান না, আপনার সদিচ্ছা নেই। তাই বেশিরভাগই তো ইচ্ছা আছে, তাই হ্যাঁ কথাটা দেবেন না। হ্যাঁ তারাই দেবেন যারা সত্যি কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন পাওয়া যাবে, যারা এই প্রকল্পগুলো আর নিতে চান না, তারাই হ্যাঁ দেবেন। পরপর লিখতে মনে করুন এই পল্টু বিশ্বাস সদস্য 4, এই একটা স্কলারশিপ পায়, তাহলে প্রকল্পের নাম লিখবেন, যে স্কলারশিপ পায় সেই স্কলারশিপটার নাম। আর বাদ বাকি যদি মনে করুন মাম্পি বিশ্বাস 6 বছর বয়স, এ কোনো প্রকল্পে কোনো সুবিধা পায় না। আচ্ছা, বাদ দেওয়া হলে কারণ, এই জায়গাটা আবার বলছি খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না। এই ফর্মটি জমা বিএলওর মাধ্যমে বিডিও অফিসে জমা হবে। বিডিও অফিস থেকে বা এসডিও অফিস থেকে, আমাদের পৌরসভায় হয়তো এসডিও অফিসে জমা হবে, আর পঞ্চায়েতগুলোর ক্ষেত্রে বিডিও অফিসে জমা হবে। ওখান থেকে অফিসার আসবেন আপনার বাড়িতে, তিনি ভেরিফাই করে যদি বোঝেন, তিনি এখানে মন্তব্য লিখবেন। সুতরাং এই জায়গাটা আপনি একদম ফাঁকা রাখবেন। যদি কোনো ভুল তথ্য দেন, তিনি যদি মনে করেন ইনি ভুল তথ্য দিয়েছেন, সেই ধারায় তিনি লিখে দেবেন এই
তথ্যটি ইনি ভুল দিয়েছেন, তারপর সেই ফর্ম হয়তো রিজেক্ট হতে পারে। তাই এই জায়গাটায় বারবার বলছি বাদ দেওয়া হলে, কারণ এই জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন, এটা কিন্তু অফিসারের মন্তব্য লেখার জায়গা। এবার ঘোষণা, এইবার এখানে সম্মত টিক দেবেন, দেওয়ার পরে এই জায়গায় পরিবারের প্রধান সই করবে। হয়তো বলতে পারেন পরিবারের প্রধান পরিতোষ বিশ্বাস, তিনি সই করতে পারেন না, টিপ সই দেন, টিপ সই দেবেন, এখানে টিপ সই দেবেন। এই জায়গাটাও ফাঁকা রাখবেন, বারবার বলছি এই জায়গাটাও ফাঁকা রাখবেন। এইবার দেখুন, এমনও হতে পারে কোনো পরিবারে 7 জন ব্যক্তি আছে, মানে 6 জন 7 জন ব্যক্তি আছে, তখন আপনারা তো বলতে পারেন এখানে 5 জন ব্যক্তি লেখার জায়গা আছে, হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে 6 জন, কিন্তু এই যে 5 জন সদস্য আর হেড অফ দ্য ফ্যামিলি মোট 6 জন, কিন্তু কোনো পরিবারে তো কারোর তো আরও বাচ্চার সংখ্যা বেশি হতে পারে। এই যে বিশ্বনাথ মালতী এর 2 সন্তান, যদি সন্তানের সংখ্যা আরেকজন বেশি হতো, তাহলে এখানে তার কলম নেই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে তাকে আবার একটি অতিরিক্ত একটা ফর্ম নিতে হবে। সেই ফর্ম, মনে করুন এটা আমার একটা পুরনো ফর্ম, সেই ফর্ম নিয়ে কিচ্ছু করবেন না, এই ফিল আপটা হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি বাকি থাকলো, মনে করুন শেষে যে 2 জন ব্যক্তি বাকি থাকলো, ঠিক এই 1 কেটে এখানে 5 পর্যন্ত লিখেছেন, তো নিশ্চয়ই 5 পর্যন্ত লিখেছেন, তাহলে 1 কেটে 6 করবেন, আর কি করবেন, আর একজন যদি ব্যক্তি বাড়ে 7 করবেন, ব্যাস, আর কিচ্ছু না। আর এইসবগুলো ফাঁকা, এইসবগুলো আর লিখতে হবে না, কারণ একবার তো লিখেছেন, এই ফর্মের সঙ্গে এটা এইভাবে চলে যাবে। এই দুটো 6 7 ঠিক প্রতি কলমে যেখানে যেখানে তথ্য আছে সেখানে 6 7 6 7, এই যে এখানে 6, এখানে 7, এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে। এবার সর্বোপরি বলি, এটি আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয়েছে আমার এলাকায় মানুষকে এইভাবে বললে তারা সহজেই বুঝতে পারবে। ফর্মটি সম্পূর্ণ আপনারা নিজে দায়িত্ব করবেন। আমি বলতে পারি না আপনারা এখানে এই লিখুন সেই লিখুন, আমি আপনাদের সাহায্যের জন্য এই ভিডিওটি বানিয়েছি। আমি কখনোই আপনাকে উদ্বুদ্ধ করব না মিথ্যে তথ্য দিতে। আমি সবসময় বলবো সঠিক তথ্যটা দিন। সরকার আপনার কাছে সঠিক তথ্যই জানতে চাইছে। এইবার কেউ যদি কোনো মিথ্যে তথ্য দেন বা কোনো রকম সমস্যায় পড়েন, অনেকে আমাকে প্রশ্ন করছেন সরকারকে আমি এত ডেটা দেব কেন? সেটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি কি করবেন। সরকার আমাদের দায়িত্ব দিয়েছে ফর্মগুলো আপনার বাড়িতে দেওয়ার, তাই ফর্মটি দিলেই তো হবে না, আপনারা কীভাবে ফিল আপ করবেন তার একটা গাইডলাইন দিলাম। সম্পূর্ণ আপনারা নিজের দায়িত্বে নিজের চিন্তাভাবনা থেকেই এই ফর্মটি ফিল আপ করবেন। নমস্কার।